যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com এর সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন নাফিসা আপু। ওনার সাথে আমার যোগাযোগ হয় লুনা আপুর মাধ্যমে। আজ আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নাফিসা আপুর ঘটনায়। ঘটনাটি উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন নাফিসা আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার নাম নাফিসা, আর আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার জীবনের এক অন্ধকার সত্যি। আমার বিয়ে আজ থেকে প্রায় 10 বছর আগে হয়েছিল। ঠিক কেমন পরিস্থিতিতে হয়েছিল আর কার সঙ্গেই বা হয়েছিল সেটা বলে সময় নষ্ট করব না। সত্যি বলতে ব্যাপারটা এমন ছিল যে আমি এই মানুষটিকে বিয়ে করতে একেবারেই ইচ্ছুক ছিলাম না। আমাকে জোর করে এই ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, যেমনটা অনেক মেয়ে সাধারণত তাদের পরিবারের চাপের মুখে পড়ে করে ফেলে। মানুষটা ছিল ভীষণ রুড, অহংকারী আর এক কথায় বন্য স্বভাবের। আমি যতই মানা করি না কেন কোনো লাভ হয়নি। বাগদান সম্পূর্ণ হয়ে গেল এবং বিয়ের পর আমি কানাডায় চলে এলাম। কানাডায় এসে আমি বুঝতে পারলাম আমি তাকে যতটা খারাপ ভেবেছিলাম সে আসলে তার চেয়ে কয়েকশো গুণ বেশি নিকৃষ্ট একজন মানুষ। সে কারোর সঙ্গেই ভালোভাবে মানিয়ে চলতে পারত না, নিজের পরিবারের সঙ্গেও না, মা বাবার সঙ্গেও না, এমনকি অফিসের সহকর্মীদের সঙ্গেও তার বনিবনা হতো না। সে ছিল একদমই অদ্ভুত ধরনের একজন মানুষ। মাঝে মাঝে তো আমার তাকে মানসিক বিকারগ্রস্ত রোগীও মনে হয়েছে। মুখে যদিও সে বড় ধার্মিকের ভান করত, কিন্তু তার সবচেয়ে বড় ঘাটতি ছিল ইখলাকের, যা আমাদের ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। এই লোকটির নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না। এই কারণেই তার শত্রুর কোনো অভাবও ছিল না। যার সঙ্গেই তার দেখা হতো তাকে শত্রু বানিয়ে ফেলাটা ছিল তার স্বভাব। তার কারণে প্রতিবেশীরা যেমন শান্তিতে ছিল না, তেমনি তার বোনেরাও তার মতোই নিকৃষ্ট আচরণের ছিল। সে যতটা দুষ্ট প্রকৃতির ছিল তার বোনেরা ছিল তার চেয়েও বেশি। পরে আমি জানতে পারি তার বোনেরা জাদুবিদ্যা চর্চা করত। আমি যেমনটা বলেছিলাম আগেই, তার আচরণ শুধু আমাদের সঙ্গে নয়, বাইরের সবার সঙ্গে অত্যন্ত খারাপ ছিল। সবাইকে অপমান করা আর গালিগালাজ করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। এমনকি আমাদের সন্তান হওয়ার পরে সে ঘরটাকে একটা কারাগারের মতো পরিবেশে পরিণত করেছিল। আমরা তার চেহারা দেখলেই ভয় পেতাম। রাতে যখন তার বাড়ি ফেরার সময় হতো তখন সারাটা ঘরে এক অদ্ভুত ভয়ের পরিবেশ বিরাজ করত। তার বোনেরা কক্সবাজারে থাকত। একবার সে তার পরিবারের লোকদের দেখতে কক্সবাজার গিয়েছিল। তার কক্সবাজার যাওয়ার পেছনে একটা বিশেষ কারণও ছিল। সে খবর পেয়েছিল যে কক্সবাজারে তার কিছু সম্পত্তি আছে যা তার বোনেরা দখল করে নিয়েছে। এই কারণেই সে বাংলাদেশ গিয়েছিল এবং সেখানে গিয়ে বোনদের সঙ্গে প্রচন্ড ঝগড়াও করেছিল। আমি আগেই আপনাদের যেমনটা বলেছি, সে নিজে যতটা খারাপ ছিল তার বোনেরা ছিল তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ঘটনাটি বলার সময় আমি খুব আপসেট হয়েই বলছি। যদি আমার কথায় কোনো ভুল বা খারাপ কিছু প্রকাশ পায় তার জন্য সম্পূর্ণ দায়ী ওই ব্যক্তি। যদিও তার নিজের বোনদের সঙ্গে তার ঝগড়া হলো, কিন্তু স্বাভাবিকভাবেই টাকার
টাকার লোভ কাউকে ছাড়তে চায় না। তার বোনেরা আগেই বলেছে জাদুবিদ্যার চর্চা করত। বোনেরা যখন টাকা হাতছাড়া করতে চাইল না, তখন তুমুল ঝামেলা শুরু হলো। শেষ পর্যন্ত সে টাকা নিয়ে লড়াই করে কানাডায় ফিরে এলো। কিন্তু কানাডায় আসার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমেই তার এমন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটল, যেখান থেকে হয়তো কারো পক্ষেই বেঁচে ফেরা সম্ভব না। কিন্তু এই কই মাছের জাত আমাদের সবার দোয়ার বিপরীতে ঠিকই বেঁচে গেল। আপনি ভাবুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ কি থাকতে পারে যার পরিবারের সবাই তার মৃত্যু কামনা করে? একটা কথাই বুঝিয়ে দেয় সে কেমন মানুষ ছিল। যাই হোক, ওই দুর্ঘটনায় তার শরীরের এমন কোনো হাড় ছিল না যা ভাঙেনি। কিন্তু 6 মাস পর সে আবার সুস্থ হয়ে উঠল এবং তারপর থেকেই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করেই তার উপর অদ্ভুত কিছু ভর করত। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো মাথায় কোনো গুরুতর আঘাত পাওয়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু ডাক্তাররা সব রকম টেস্ট করে তার মস্তিষ্ক দেখলো একদম ঠিকঠাক আছে। কিন্তু আমি জানি না তার ঠিক কি হয়েছিল। হঠাৎ করেই সে নারীদের মতো হেসে উঠত, আবার কখনো কুকুরের মতো 4 পায়ে ভর দিয়ে হেঁটে বেড়াতো। এমন একজন কঠিন প্রকৃতির মানুষ, যে হয়তো বছরে একবারও হাসত না, সে যখন এমন সব কাজ করত তখন আমাদের ভীষণ অবাক লাগতো। সে খলখল করে এমন ভাবে হাসতো যে ঘন্টার পর ঘন্টা ধরে হাসতেই থাকতো। একদিন হঠাৎ করে সে আমাকে বলল, নাফিসা, দেখো, সামনে মানুষ দাঁড়িয়ে আছে। আমি সেদিকে তাকালাম, যেদিকে সে ইশারা করেছিল, কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু সে ভয়ঙ্কর চোখে এমন ভাবে ওদিকে তাকিয়েছিল যেন তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কাকে দেখতে পাচ্ছ, সে বলল, কিছু অদ্ভুত কালো চেহারার মানুষ, তাদের সারা গা লোমে ঢাকা, চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের হাতে মানুষের খুলি। তখন বেশ রাত ছিল, আর সে যেভাবে অদ্ভুত অদ্ভুত সব কথা বলছিল, সেসব শুনে আমার ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা এই যে সে অফিসে গেলে সবকিছু একদম স্বাভাবিক থাকতো। এখন পর্যন্ত তার অফিস থেকে এমন কোনো অভিযোগ আসেনি যে সে সেখানে কোনো অস্বাভাবিক আচরণ করেছে। কিন্তু বাসায় এলেই একেবারে অন্যরকম হয়ে যেত। তারপর তার আলমারির ভেতর থেকে আমরা সূঁচ খুঁজে পেতে শুরু করলাম। এত পরিমাণে সূঁচ পাওয়া যাচ্ছিল, আমরা বুঝতেই পারছিলাম না এগুলো কে বা কারা রেখে যাচ্ছে। যখনই কেউ আলমারি থেকে শার্ট বা প্যান্ট বের করত, হঠাৎ করে অনেকগুলি সূঁচ নিচে পড়ত। একদিন সে কাজ থেকে ফিরে এসে চুপচাপ ছিল, খাবারও খেল না, না কোনো কথা বলল, সোজা নিজের ঘরে ঢুকলো। ঘরে ঢোকার কিছুক্ষণ পরেই কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ আসতে শুরু করলো। প্রথমে আমি আর আমার বাচ্চারা ভয় পেয়ে গেলাম, ভাবলাম আমাদের বাড়িতে কুকুর কোথা থেকে এলো। কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম, তখন বুঝলাম আওয়াজটা তার ঘর থেকেই আসছে। আমি দরজা খুলতে দেখলাম তার 2 হাত আর 2 পা কুকুরের মতো মাটিতে রাখা, আর সে আমাদের দিকে খুবই হিংস্র ভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছিল যেন সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমরা ভয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু সে দৌড়ে আমাদের দিকেই আসছিল। দরজাটা বন্ধ করে দেয়ায় তার মুখে সজোরে দরজা ধাক্কা খেল, আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাধ্য হয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে সব ধরনের স্ক্যান, টেস্ট সবকিছুই করা হলো। রেজাল্ট স্বাভাবিক। আমি যখন ডাক্তারদের তার অবস্থার কথা জানলাম, তারা আমার কথা শুনে অবাক হয়ে গেল। তারা বলল, আমরা বুঝতেই পারছি না আপনি কি বলছেন, তার সব রিপোর্ট তো স্বাভাবিক।
সেই ডাক্তার যখন তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে রেফার করে দিলেন, আমরা তখন তাকে জোর করে সেই ডাক্তারের কাছে নিয়েও গিয়েছিলাম। সেখানেও সে একদম স্বাভাবিক আচরণ করল, কিন্তু ঘরের দরজায় পা রাখার সঙ্গে সঙ্গেই তার ভেতরে এক অজানা শক্তি ভর করত। একদিন হঠাৎ করে সে বানরের মতো আচরণ শুরু করলো আর আমাদের বাড়ির গাছে উঠে বসে রইল। তাকে গাছ থেকে নামানোর জন্য আমাদের পুলিশ ডাকতে হয়েছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আসলে তার হয়েছেটা কি? বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই তার আচরণ দিন দিন আরো অদ্ভুত হয়ে যাচ্ছিল। যদিও তার বোনেরা তার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, তাদের কোনো ফোনও আসতো না আর তারা কোনো খোঁজ খবরও নিত না। সত্যি বলতে ওই লোকটা তার পরিবারকে খুব ঘৃণা করত, কিন্তু সে যেভাবে অস্বাভাবিক আচরণ করছিল তাতে আমি আর আমার বাচ্চারা খুব ভয়ের মধ্যে ছিলাম। আমরা ঘরের দরজা বন্ধ করে ঘুমাতাম, যেন সে রাতের বেলা আমাদের উপর আক্রমণ করতে না পারে। কিছুদিন পর থেকে এমন হতে লাগলো যে সে গভীর রাতে বাড়ির দরজা খুলে বাইরে দৌড় দিত। মেইন হাইওয়ের ওপর দিয়ে সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতো। অনেকবার তো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচেও গিয়েছে। পুলিশ তাকে ধরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো। এই কারণে আমাদের বাড়িতে বিশেষ ধরনের দরজা লাগাতে হয়েছিল, যেটাতে বিশেষ ধরনের লক ছিল। এর ফলে রাতে সে হঠাৎ করে উঠে পালিয়ে যেতে পারত না। একটা ব্যাপার দেখে আমরা খুব অবাক হচ্ছিলাম যে অফিসে সে একদম ঠিকঠাক থাকতো, সেখানে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো, সব ধরনের কাজ করত, কিন্তু বাড়ির দোরগোড়ায় পা রাখার সঙ্গে সঙ্গেই সে অস্বাভাবিক। একবার আমাদের ল্যান্ডলাইনে তার এক কাজিনের ফোন এসেছিল। সে তার এক দূর সম্পর্কের কাজিন ছিল। সেই আমাকে তার বোনদের ব্যাপারে সবটা খুলে বলেছিল। সে বলতে শুরু করলো যে তার বোন একজন ভয়ঙ্কর জাদুকরী, আর তার ভাই যখন থেকে বাংলাদেশ থেকে ফিরেছে তখন থেকে সে তার উপরে কালো জাদু করছে। সে নাকি অনেকবার তার বোনের হাতে পুতুলও দেখেছে, যেখানে তার ভাইয়ের নামও লেখা ছিল। প্রথম দিকে এসব ঘটনা শুধু তার সঙ্গেই ঘটেছিল, কিন্তু ধীরে ধীরে তার প্রভাব পুরো ঘরে ছড়িয়ে পড়তে লাগলো। সারা ঘরে এক অদ্ভুত গন্ধ লাগতো, মনে হতো যেন এখানে কাঁচা মাংস রাখা হয়েছে। ঘরটা সবসময় অন্ধকারময় মনে হতো। আমার আর আমার বাচ্চাদের এই ঘরে এত বেশি অস্বস্তি লাগতো যে আমরা ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে গাড়িতে বসে থাকতাম। ডাক্তাররা লোকটাকে ঘুমের ওষুধ দিয়েছিল, কিন্তু আমার আর বাচ্চাদের মনে কোনো শান্তি ছিল না। আমরা প্রায় লং ড্রাইভে বেরিয়ে যেতাম। ঘরে ফেরার কথা ভাবলেই আমাদের মেজাজ খারাপ হয়ে যেত। ঘরে ঢুকলেই মনে হতো যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। অদ্ভুত একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল। আর এর সবকিছুর শুরু হয়েছিল ঠিক তখন থেকেই, যখন সে বাংলাদেশ থেকে ফিরে এসেছিল। তারপর ফাইনালি ধীরে ধীরে তার অবস্থা অফিসেও খারাপ হতে শুরু করলো। অর্থাৎ যে পরিস্থিতি আগে শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ ছিল, সেটা এখন অফিসেও প্রকাশ পেতে শুরু করলো। ফলস্বরূপ তাকে 2-4 দিনের মধ্যেই অফিস থেকে বরখাস্ত করা হলো। যে পাগলামি আগে শুধু বাড়িতে এসে করত, সেটা এখন সারাক্ষণই চলতে লাগলো। সে দিন রাত ঘরে শুয়ে থাকতো আর অদ্ভুত সব কথা বলতো। আমরা সবাই তাকে ভয় পেতে শুরু করলাম। বহুবার তাকে হাসপাতালে ভর্তিও করে দেখেছি, কিন্তু ডাক্তাররা কিছুদিন পরেই তাকে ছেড়ে দিত। তারা বলতো এখন তাকে বাড়িতে রেখে ওষুধ খাওয়াতে হবে। তারপর হঠাৎ করে যা ঘটেছিল সেসব আবার নতুন করে শুরু হয়ে গেল। মানে সে আবার তার কল্পনার কালো অবয়বগুলো দেখতে শুরু করলো। বসে থাকতে থাকতে হঠাৎ করে চিৎকার করে বলতো, ওই দেখো, ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। তার মুখটা লাল হয়ে যাচ্ছে, পুরো শরীর কালো হয়ে গেছে, সে আমাকে মেরে ফেলবে। আমরা ভাবতাম হয়তো মানসিক ভারসাম্য হারানোর কারণেই তার হ্যালুসিনেশন হচ্ছে।
না হলে এমন করে কেউ বলতে পারে কাউকে দেখতে পায়? আমাদের চোখের সামনে তো কিচ্ছু নেই। বাড়িতে আমরা সবাই সারাক্ষণ একটা আতঙ্ক নিয়ে থাকতে শুরু করি। সেই সূঁচগুলো আলমারি থেকে বের হওয়া বন্ধ হয়নি তখনও। এর পাশাপাশি আমাদের ঘরে তখন পর্যন্ত আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। একদিন আমরা সবাই রাত্রে ঘুমাচ্ছিলাম। রাত 2টো নাগাদ হঠাৎ করে আমাদের ঘরের সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করলো। এই অ্যালার্মটা তখনই বাজে যখন কেউ ভেতর থেকে বাইরে জোর করে যাওয়ার চেষ্টা করে, অথবা বাইরে থেকে ভেতরে জোর করে ঢোকার চেষ্টা করে। প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাদের বয়স তখন খুবই কম ছিল। আমার প্রথম চিন্তা হলো হয়তো লোকটা আবার ঘর থেকে পালাবার চেষ্টা করছে। কিন্তু আমি যখন তার ঘরের দরজার দিকে তাকালাম, দেখলাম সেটা বন্ধ। আমি দরজার কাছে গিয়ে সাবধানে একটু ফাঁক করে দেখলাম সে গভীর ঘুমে অচেতন। পুরো বাড়িতে অ্যালার্ম বাজছিল, তবু ওষুধের কারণে এতটাই ঘুমে আচ্ছন্ন ছিল সে যে অ্যালার্মের আওয়াজ তাকে জাগাতে পারেনি। আমি যখন মেইন দরজার দিকে এগোতে লাগলাম তখন ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল হয়তো কোনো চোর বা ডাকাত ঢুকে পড়েছে। মেইন দরজার কাছে পৌঁছে দেখলাম দরজাটা হাট করে খোলা। আমি দ্রুত ঘরে ঢুকে পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে পুরো বাড়িটা তন্ন তন্ন করে তল্লাশি করলো। আমাদের সিসিটিভি ফুটেজ দেখলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। আমরা যখন ক্যামেরার ফুটেজ দেখলাম তখন দেখতে পেলাম দরজাটা নিচ থেকেই খুলে গিয়েছিল, অথচ ওই লোহার দরজা আমরা বিশেষভাবে তৈরি করিয়েছিলাম। ওই দরজা এভাবে নিজে থেকে খুলে যেতে পারে না। পুলিশও অবাক হয়েছিল। তারা সেই কোম্পানিকে ফোন করে ডেকেছিল যারা দরজাটা তৈরি করেছিল। ওই একটা ইলেকট্রিক দরজাই ছিল। তারা এসে সব পরীক্ষা করলো। তারা বলল দরজাটা নিচ থেকে খুলে যাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু যখন তারা কোনো কারণ খুঁজে পেল না তখন বলে দিল যে ম্যাল ফাংশন হয়েছে। এই ঘটনা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। আপনারাই ভাবুন তো, একটা পাগল লোক বাড়িতে, আর আমি একজন মহিলা, সঙ্গে আমার 2টো বাচ্চা। আমার জন্য সবকিছু সামলানো কতটা কঠিন ছিল। এরপর একদিন আমি কোনো একটা কাজে বাইরে যাচ্ছিলাম। ওই লোকটা তখন বাড়িতে ঘুমিয়েছিল। বাচ্চারা আমার সঙ্গে ছিল, তাই সে বাড়িতে একাই ছিল। আমি যখন এই ধরনের কোনো কাজে যেতাম তখন তার ঘরে একটা ক্যামেরা লাগিয়ে যেতাম, যেন সে যদি কোনো অদ্ভুত কাজ করে বা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতে পারি। আমার সেই ক্যামেরার মোশন ডিটেক্টর ছিল। এই ক্যামেরার একটা বিল্ট ইন ফিচার এটা। যদি কেউ ক্যামেরার সামনে আসতো তাহলে আমার মোবাইলের সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন চলে আসতো। সেদিন দুপুরের কথা, আমি বাচ্চাদের নিয়ে শপিং করতে বের হয়েছি। হঠাৎ করে আমার ফোনে একটা বিপ শব্দ হলো। আমি মোবাইল খুলে ক্যামেরার অ্যাপ্লিকেশনে একটা নোটিফিকেশন দেখলাম। মোশন ডিটেক্টর কোনো একজনকে শনাক্ত করেছে। তার মানে ওই পাগল লোকটার ঘরে অন্য কেউ আছে। আমি লাইভ ফুটেজে দেখতে লাগলাম, কিন্তু দেখলাম সে একদম শান্তভাবে ঘুমিয়ে আছে। ঘরে বা আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। তবে ক্যামেরা বারবার আমার ফোনের নোটিফিকেশন পাঠিয়ে যাচ্ছিল। ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করছিল। আমার তো ভয় অবস্থা খারাপ। যদিও ক্যামেরায় ফুল বাড়িটা দেখা যাচ্ছিল, ওই লোকটা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, তবুও ক্যামেরা বারবার বলছিল কেউ একজন আছে। ভয়ের চোটে আমার আর বাড়িতে ফেরার ইচ্ছে করছিল না। পুলিশ ডাকারও কোনো মানে হয় না, কারণ তারা এসে সারা বাড়ি তল্লাশি করে বলবে যে কেউ নেই। আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম ক্যামেরা যাকে শনাক্ত করছে সেটা কোনো মানুষ নয়, বরং অন্য কিছু। প্রতি 15-20 মিনিট পর পর আমার ফোনে নোটিফিকেশন আসছিল যে ক্যামেরা কারোর উপস্থিতি শনাক্ত করতে পেরেছে। এবার আমি
বাড়ি ফেরার সাহস পেলাম না। আমি আর আমার বাচ্চারা রাত পর্যন্ত একটা রেস্টুরেন্টে বসে রইলাম। যখন নোটিফিকেশন ফুললি বন্ধ হয়ে গেল তখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সেদিনই আমি একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম যে ওই খারাপ লোকটার ওপর তার শয়তান বোনেরা জাদু করেছে, যার কারণে আমরা সবাই ভুগছি। এই তো মাত্র ৩-৪ দিন আগের ঘটনা। আমি যখন তার কাপড় পরিষ্কার করার জন্য নিয়েছিলাম তখন দেখি সেখানে রক্তের ছিটা, পুরো কাপড়টা রক্তে ভেজা। মনে হচ্ছিল যেন কাপড়গুলোকে রক্তে ডোবানো হয়েছে। আমি ওই জামা কাপড় দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ সে ঘুম থেকে জেগে উঠল। দেখো দেখো, আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তখন রাত 11টা বাজে, আর এমন সময়ে কেউ এমন কথা বললে কেমন লাগে, বিশেষ করে ক্যামেরা যখন কাউকে ডিটেক্ট করেছে। আমি সত্যি ভয়ে ভয়ে চোখ তুলে সেদিকে তাকালাম, যেদিকে সে ইশারা করেছিল। যে দিকটায় দেখাচ্ছিল সেটা ছিল আমাদের বেডরুমের দরজা। আমি চুপচাপ নিজের নিরাপত্তার জন্য দোয়া পড়তে লাগলাম। তারপর আমি নিজের চোখে এমন এক অবিশ্বাস্য জিনিস দেখলাম যা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। সে যেদিকে ইশারা করেছিল সেখানে একটা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটা নিজে থেকেই ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমার তখন এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল আমার শরীরের সব রক্ত শুকিয়ে গেছে, মাথা ঘুরতে শুরু করছে। এমন স্পষ্ট একটা প্রমাণ আমার চোখের সামনে। চেয়ারটা নিজে থেকে এগিয়ে গেল আর তারপর ঘরের দরজাটাও বন্ধ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে দরজাটা খুললাম আর দৌড়ে বাইরে চলে গেলাম। তারপর আমি আমার বাচ্চাদের ঘরে গিয়ে শুয়ে পড়লাম আর অঝরে কাঁদতে লাগলাম। আমার বাচ্চারা আমাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়লো। তারা আমাকে জিজ্ঞেস করলো, আম্মু তোমার কি হয়েছে? কিন্তু ভয়ে আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। এদিকে আমার পরিবারও আমার জন্য খুব চিন্তিত ছিল। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। আমার মা তো আমাকে এও বলেছিল যে সবকিছু ছেড়ে দেশে চলে আয়, কিন্তু আমি কিভাবে ফিরে আসতাম? আমার সবকিছু তো এখানেই গোছানো ছিল। বাচ্চারা এখানে পড়াশোনা করছিল, এখানকার পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিয়েছিল। আমি জানতাম আমার বাচ্চারা বাংলাদেশে গিয়ে খাপ খাওয়াতে পারবে না, তারা ওই পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারবে না। তাই আমি আমার বাচ্চাদের জীবনটাকে আরো এলোমেলো করে দিতে চাইনি। এরপর এক রবিবারের ঘটনা। আমি আর আমার বাচ্চারা বাইরে বাগানে খেলা করছিলাম। খেলতে খেলতে আমরা একটা সেলফি তুললাম। তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই পাগল লোকটার ঘরের জানালাটা দেখা যাচ্ছিল। আমি ওই ছবির ভেতর একটা ছায়া মূর্তি দেখতে পেয়েছিলাম। আমি তো ওই ছায়া মূর্তি দেখে ভয় পেলাম। মানে আমার আর আমার 2 বাচ্চার ছবির ঠিক মাঝখানে সেটা দাঁড়িয়েছিল। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম এবার বাচ্চাদের নিয়ে দেশে ফিরতেই হবে। দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছিল। আমার ভয় হচ্ছিল এর প্রভাব আমার বাচ্চাদের উপরে না পড়ে। আর তারপরেই সেই রাতের ঘটনা ঘটল। ওই পাগল লোকটার ঘর থেকে হঠাৎ করে চিৎকার আর গোঙানির আওয়াজ আসতে শুরু করলো। ওই বিকট আওয়াজে আমার বাচ্চারা ঘুম থেকে জেগে উঠল। আমরা সবাই ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলাম। আমি দৌড়ে তার ঘরে গেলাম এবং দেখলাম সে থরথর করে কাঁপছে আর কোনো কিছুর দিকে ইশারা করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? সে একটা দিকে ইঙ্গিত করলো। ওরা আমাকে নিতে এসেছে, ওরা আমাকে নিয়ে যাবে, আমি আর বাঁচবো না, আমি মরে যাচ্ছি। তখন রাত প্রায় 2-2:30 বাজে। এমন একটা সময়ে এমন একটা জায়গায় কেউ এই ধরনের কথা বলছে যেখানে আগেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমি নিজে সবকিছু দেখেছি। বিশ্বাস করুন, আমি ভয়ে কাঁপছিলাম। ও আবারও বলল, আমি মরে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসেছে, আমাকে ছাড়বে না। আমি আমার
বাচ্চাদের নিয়ে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত ধরে তার চিৎকারের আওয়াজ শুনলাম, আর আমি, আমার বাচ্চারা শুধু কেঁদেই গেলাম। এই ভয়াবহ অবস্থার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। সকালে চোখ খুলতেই ভয়ে ভয়ে তার ঘরের দিকে গেলাম। দরজা খুলতে দেখলাম সে মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার মৃত্যুর পর আমি তাড়াতাড়ি ওই বাড়িটা বদলে ফেলি। এই মানুষটার সঙ্গে আর কোনো দিনও কোনো মানসিক সম্পর্ক রাখতে চাইনি, আগেও ছিল না। জোর করে আর যাই হোক বিয়ের সম্পর্ক হয় না। আমি তাকে কোনোদিনও আমার স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। আজ পর্যন্ত আমি কোনো মানুষের প্রতি এতটা ঘৃণা দেখাইনি। সে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু এই ঘটনা সবার জন্য একটা বড় শিক্ষা, বিশেষ করে সেই ছেলে মেয়েদের জন্য যারা নিজেদের বাড়ির পরিবেশটাকে নষ্ট করে ফেলে, সবার সঙ্গে খারাপ আচরণ করে। আমি জানি না তারা কতজনকে নিজের শত্রু বানিয়ে ফেলে। তাদের জন্য দোয়া তো দূরের কথা, সবাই তাদের অভিশাপই দেয়। এই বলে নাফিসা আপু তার ঘটনা শেষ করেন। ধৈর্য নিয়ে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করছি বলেই সাবিত আলম শেষ করেছেন তার ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শোনানোর জন্য। আশা করছি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আপনাদের ভূত.com এর একজন নিয়মিত লিসেনার। সরাসরি ভূত.com এর এপিসোডগুলো না শোনা হলেও আমি ডাউনলোড করে শুনি। অনেকদিন ধরেই ভাবছি ঘটনা পাঠাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই আজ লিখতে বসলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া কালো জাদুর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। ছদ্মনাম ব্যবহার করছি, আমার নাম ঠিকানা আমি গোপন করছি সঙ্গত কারণে। রাসেল ভাই, আমি শিহাব, বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আমরা ঢাকার উত্তরায় থাকি। ঘটনা শুরু হয় 2018 সাল থেকে। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম। মোটামুটি ভালো স্টুডেন্ট হওয়ায় বাবা মায়ের ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করানোর, কিন্তু আমি সব সময় চিন্তা করতাম ইউরোপের ভালো কোনো দেশে গিয়ে সেটেল করব। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। আমি আমার বর্তমান ঘটনার বর্ণনা আলাদা আলাদা ভাবে দেব, কেননা বেশ কিছু ঘটনা যা আলাদাভাবে বর্ণনা করলে আপনাদের এবং শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে। ঘটনা শুরু হয় আমার পড়াশোনাকে কেন্দ্র করে। হঠাৎ করেই পড়াশোনা বন্ধ করে দিলাম। সাল 2018। তখন অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন। বন্ধুরা সবাই অবাক পরীক্ষা না দেওয়ার জন্য। পাশাপাশি আমার বাবা মাও অনেক অবাক হয়েছিলেন, কারণ আমার আব্বুর অনেক স্বপ্ন ছিল আমাকে পড়াশোনা করানোর। দীর্ঘদিন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে আমি ব্যর্থ। 2017 সাল থেকে করোনার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেও আমি বিদেশ যেতে পারিনি। অথচ আমার সাথে যারাই ছিল সবাই আমার চোখের সামনে দিয়ে ইউরোপ চলে গেছে একই এজেন্সির মাধ্যমে। আমার বেলাতেই আমার ভিসা হয় না, পারমিট হয় না, স্টুডেন্ট ভিসায় অ্যাপ্রুভাল আসে না, আরো বিভিন্ন সমস্যা। তাছাড়া কিছু কিছু দেশে ঘুরে পাসপোর্ট ভারী করলাম, টাকা পয়সা খরচ করলাম, কাজ হলো না। এভাবেই এক সময় কোভিড চলে আসলো। সাময়িক সময়ের জন্য সবকিছু বন্ধ হয়ে গেল। আমার আব্বু ঢাকায় চাকরি করতেন, এখনো করেন আপনাদের দোয়ায়। হঠাৎ করেই আব্বুর অসুস্থতার কারণে আমাদের ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে আসি আমরা। এখন যে জায়গায় আছি সেখানে
ওইদিকে বিদেশের কার্যক্রম বন্ধ থাকায় চিন্তা করলাম বেকার না থেকে টুকটাক কাজকর্ম করি। আর হ্যাঁ, যে কথা বলতে ভুলে গিয়েছিলাম তা হচ্ছে আমি বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতাম সব সময়, কিন্তু ভাইরাসের কারণে লকডাউনে পড়ে ইউরোপের এজেন্সিগুলো বন্ধ ছিল এবং দেশের বাইরে ভারতে যাওয়াও নিষিদ্ধ ছিল। যাই হোক, ঘটনায় ফিরে আসি। একটা ছোটখাটো জব ম্যানেজ করলাম পুরান ঢাকায়, সেলস ম্যানেজ। পাশাপাশি বন্ধুদের সাথে সেখানেই ব্যাচেলার থাকা শুরু করলাম। বেশ ভালোই চলছিল দিনকাল। মোটামুটি ব্যবসা খুব কম সময়ে ভালো বুঝতে পারায় চিন্তা করলাম ব্যবসাটাই কন্টিনিউ করব। বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিলাম। বাসার সবাই, আত্মীয় স্বজন সবার সাথে কথা বললাম। ব্যবসা শুরু করতে তাদের সাহায্য করতে হবে, টাকা পয়সা দিতে হবে। বিদেশে যাওয়ার জন্য আমার কাকাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। কাকারা রাজি হয়েছিলেন, ব্যবসা করার জন্য কাকারা টাকা দিতে রাজি। কিন্তু আসল সমস্যার শুরু এখান থেকেই। পুরান ঢাকায় আমরা যে বাসাটাতে থাকতাম তা ছিল 8 তলায়। বাসাটার একটু বর্ণনা দিলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 2 ইউনিটের বাসা। আমরা উত্তর পাশের ইউনিটে থাকি। 3টা রুম, একটা কিচেন, ডাইনিং একটা এবং 2টা ওয়াশরুম, সাথে 2টো বারান্দা। বাসার সামনের দিকটায় রাস্তা, আর ওই পাশে 6 তলা একটা বিল্ডিং এবং 2 পাশে যথাক্রমে 4 তলা এবং 5 তলা 2টা বিল্ডিং। ঘটনায় ফিরে আসি। ভালো দোকানের খোঁজ রেখে আমি আমার চাকরি করতে থাকলাম, কিন্তু হঠাৎ করেই এক বৃহস্পতিবার দোকান থেকে ফিরে রাতে আমি ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার হওয়ায় অনেকেই গ্রামের বাড়ি চলে গেছে। আমার রুমে আমি একাই ছিলাম। পাশের রুমে আমার 2 বন্ধু এবং আরেক রুমে ছোট এক ভাই ছাড়া আর কেউ নেই। ঘুমের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম পায়ের লোমশ কিছুর উপস্থিতি টের পাচ্ছি। সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলাম কালো রঙের একটা বেড়াল। সাথে সাথেই বারান্দায় চলে গেল বেড়ালটা। বারান্দায় গিয়ে দেখি কোনো বেড়াল নেই, আর বারান্দার গ্রিল এমন ভাবে ছিল যে চাইলেও কোনো বেড়াল সেখান দিয়ে বেরিয়ে বাইরে যেতে পারবে না। ঘটনা বেশি গুরুত্ব না দিয়ে আমি একটা সিগারেট খেয়ে স্বাভাবিক হয়ে বারান্দার দরজা লাগিয়ে দিলাম এবং পুনরায় ঘুমিয়ে পড়লাম। কিন্তু এরপর ঠিক একই ঘটনা রাত 3টার দিকে আবারও ঘটল, কিন্তু এবার বেড়াল ছিল সাদা রঙের। বেড়াল সরাসরি ডাইনিং এর দিকে বের হয়ে যায় এবার, এবং আমিও বেড়ালটা খোঁজার জন্য ফুল ঝাড়ু নিয়ে বের হয়ে যাই। কিন্তু আশ্চর্যের বিষয়, 2 রুমের দরজাই বন্ধ, বাথরুমের দরজাও লাগানো, কিচেনের জানালাও লাগানো। এই অবস্থায় একটা বেড়াল বাইরে বেরিয়ে যাবে কিভাবে? আমি সেই বেড়ালের আর কোনো সন্ধান পাইনি। তখন মনের ভেতর একটু ভয় কাজ করতে থাকে। আমি পাশের রুমে আমার বন্ধুদের ডেকে তাদের সাথে ঘুমিয়ে পড়ি। এর কয়েকদিন পরে আমি অসুস্থ হয়ে যাই। আমার কোমরে প্রচন্ড ব্যথা শুরু হয়। অনেক মেডিসিন খাই, ভালো হয় না। ঢাকা মেডিকেল কাছে থাকায় সেখানে গিয়েও ডাক্তার দেখালাম, ভালো হলো না। ধানমন্ডিতে গিয়ে একটা বেসরকারি হাসপাতালে নাম করা ডাক্তার দেখালাম, ভালো হলো না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তারদের দেয়া মেডিসিন খাচ্ছি ঠিক মতো, তবে সন্ধ্যার পরে বাড়ি ফিরলে আর উঠোনে দাঁড়ানোর ক্ষমতা আমার থাকতো না। বিছানায় শুয়েই থাকতাম আর আল্লাহর কাছে সুস্থতা কামনা করতাম। আমার কোমর থেকে পা অবধি অবশের মতো হয়ে যেত। আমার পা ঝিম ধরে থাকতো ঘন্টার পর ঘন্টা। মোটামুটি কিছুটা সুস্থ হলাম কিছুদিন পর, তাও শরীর বন্ধ করে রাখতাম সব সময়। এরপর হঠাৎই আমার ব্যবহারে পরিবর্তন আসে। দোকানে ঠিক মতো ডিউটি করতাম না,
কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতাম, দোকানে বসে চিল্লাচিল্লি করতাম, খারাপ ভাষায় গালিগালাজ করতাম। কিন্তু বসের সাথে সম্পর্ক ভালো হওয়ায় এবং ফ্রি হওয়ার কারণে সেগুলো স্বাভাবিকভাবে নিত। তাছাড়া অন্য মনস্ক হয়ে থাকতাম সবসময়। কাস্টমারদের সাথে তেমন কথাবার্তা বলতাম না, মাল বিক্রি করার কোনো আগ্রহই ছিল না। এরপর থেকে কিছু ছোটখাটো ঘটনা ঘটতে থাকে আমার সাথে। যেমন একদিন আমি মেমো করব বলে কলম খুঁজে পাচ্ছি না। আমার পাশে থাকা বড় ভাই আমাকে জিজ্ঞেস করে, কি খুঁজছো? আমি বললাম কলম। সে বলল, কলম তো তোমার হাতেই রয়েছে। এরপর অনেকদিন আমি ক্যালকুলেটর খুঁজে পাইনি। পাশের দোকান থেকে ক্যালকুলেটর চাওয়ার পর সেই বড় ভাই একদিন আমাকে বলল, ক্যালকুলেটর তো আপনার সামনেই রয়েছে, মেমোর ওপরে। এই ঘটনাগুলো শরীরের ক্লান্তি ভেবে আমি ভুলে গেলাম, কারণ আমি তখনও কালো জাদুর সম্পর্কে কোনো আইডিয়া রাখিনি। তাছাড়া আমি এগুলো বিশ্বাসও করিনি। এরপর আবারও হঠাৎ ব্যবসা খারাপ হওয়ায় আমি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকি। দোকান নেওয়ার চিন্তা মাথা থেকে বের করে দেই। মোটামুটি ভাবে চাকরিও চালিয়ে যেতে থাকি। তবে সমস্যাগুলো ভালো হয়নি। কোমরের ব্যথা মাঝে মধ্যে আমাকে অন্যমনস্ক করে তুলত। এর মধ্যে আবারও কোনো এক বৃহস্পতিবার দোকান থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলাম। গত বছরের ঘটনা এটা। তখন পাকিস্তান মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আমার এক রুমমেট বন্ধু ও ভালো খেলতো এবং ওইখানে স্থানীয় ছেলেদের সাথে ভালো সম্পর্ক থাকায় খেলার দল পেয়ে গেল। পথে আমার সেই বন্ধুর সাথে দেখা। ও আমাকে বলল, বন্ধু চল খেলা দেখবি। সারাদিন দোকানে ডিউটি করার ফলে আমি তাকে জানালাম, পূজা আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি বাসায় যাওয়ার পরে দেখতে পেলাম আমার বন্ধু রুমে বসে তাস খেলছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে খেলতে যাবি না? ও বলল, সন্ধ্যায় প্রথম খেলা শেষ করে সে বাসায় এসেছে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। ঘটনা আমি কিছুই বুঝতে পারলাম না। কোনো কিছু ভালো লাগছিল না। চাকরি করতেও ভালো লাগে না। নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় এসে ভর করে। রোজই দুঃস্বপ্ন দেখি আর শারীরিক অসুস্থতা তো লেগেই আছে। এর মাঝে কোমর ব্যথা। চিন্তা করলাম কাজকর্ম ছেড়ে দিয়ে বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে ফিরব, হয়তো ভালো হয়ে যাব। তাই কাজে না বলে দিলাম। রোজা চলে আসছে, তাই না বলে দিলাম ঈদের পর থেকে চাকরি করব বলে। এর মধ্যে ভালো খবর পেলাম আমার বিদেশে যাওয়ার ওয়ার্ক পারমিট হয়েছে। ঈদের পরে ইন্ডিয়াতে যাব এম্বাসি ফেস করতে। কষ্ট করে শারীরিক অসুস্থতা নিয়ে কোন রকমে রমজান মাস শেষ করে চলে গেলাম একেবারে বাসায়। আবারও পুনরায় সবার সাথে কথাবার্তা বললাম। বিদেশের ব্যাপারে সবাই যেন টাকা পয়সা দেয়। ঈদের সময় আমি সরাসরি গ্রামে চলে যাই। আমার বাবা মাও গ্রামে আসে ঈদ করতে। 2-3 দিন থাকার পর দেখলাম আগের থেকে একটু সুস্থ হয়েছি। ভাবলাম হয়তো ঢাকায় কাজকর্ম করার কারণেই এমনটা হয়েছে আমার সাথে। কিন্তু আর কয়েকদিন পর থেকে পুনরায় একই অবস্থা শুরু হলো। সবকিছু জানার পর আমার বড় বোন তার এক পরিচিত হুজুরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে। বলে রাখা ভালো, আমার আপু এই ধরনের কালো জাদুর সম্মুখীন হওয়ায় হুজুরের সাথে ভালো সম্পর্ক ছিল। হুজুর আপুকে যা জানায় তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মা সবসময় গর্ব করে বলতো আমাদের কোনো শত্রু নেই। হুজুর আমাদেরকে জানায় যে আমি একাধিক লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে কালো জাদু করা হয়েছে, তাই আমি বিদেশ যেতে পারছি না। এই ঘটনা আপু জানার পরে হুজুরকে সমাধান করতে বলেন এবং 10,000 টাকা দাবি করেন হুজুর তার জন্য। কিন্তু আপু এতে রাজি হয়নি।
তাই আমি আমার দুলা ভাইয়ের শরণাপন্ন হই, কারণ তিনিও একজন আলেম। তিনি কিছু আমল করার পর আমি একটু সুস্থ হই এবং বাবা মার সাথে ঢাকায় চলে আসি। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, হয় না। আর একটা ঘটনা শুরু হয় ঢাকায় আসার পর থেকে। প্রায় রোজ রাতেই আমি নাকি বিড় করে কিছু পড়তাম যা আমার মনে থাকতো না, তবে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটতো তা আমি টের পেতাম। যেমন একদিন রাতে মশারির ভেতরে দেখতে পেলাম চার কোণা থেকে চারটা ছায়ার মতো আমার দিকে ধেয়ে আসছে এবং আমাকে চেপে ধরছে। দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। দোয়া দুরুদ পড়ে তাদের কাছ থেকে ছাড়া পাই। এরপর আবারও রাতে চিৎকার করে উঠতাম। মাঝে মাঝে নিজেকে আবিষ্কার করতাম বারান্দায় পড়ে আছি। প্রায় প্রতিদিনই আমার সাথে একই ধরনের ঘটনা ঘটতে থাকে। একদিন রাত 2টা হবে আনুমানিক, আমি ঘুমাইনি। আমার মনে হলো খাটটা নড়ে উঠল এবং কি যেন একটা আমাকে চেপে ধরলো। আমার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হওয়ার পর পাশের রুম থেকে আমার মা আর আব্বু এসে লাইট জ্বালানোর পর তারা দেখতে পায় আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি এবং সারা শরীর ঘামে ভিজে গেছে। এইসব ঘটনার পর আমার মা কি করবেন বুঝতে পারছিলেন না। পরের দিন আমাদের উপরের ফ্ল্যাটের এক আন্টির সাহায্যে এক মহিলা কবিরাজের সন্ধান পাই এবং সাথে সাথেই আমার উপরের ফ্ল্যাটের আন্টি সহ আমি হাজির হই। মহিলা কবিরাজকে বিস্তারিত ভাবে সবকিছু জানানোর পরে তিনি তার ভেতরে জিন হাজির করেন এবং আমাদেরকে বলেন যা তা শুনে আমরা অবাক হয়েছিলাম। আপনাকে 3 জন মানুষ মিলে কালো জাদু করেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং প্রত্যেকেই আলাদা আলাদা মানুষের সাহায্যে। প্রথম যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমার বড় আপুর দেবরের বউ। তার ছোট বোন আমার সাথে পড়াশোনা করত এবং আমার রেজাল্ট ভালো হওয়ায় সে হিংসে করত, তাই আমি যেন পড়াশোনায় অমনোযোগী হয়ে যাই, তাই কালো জাদু করেছে। দ্বিতীয় হচ্ছে আমার মেজ মামি। আমার মামা ছোটবেলা থেকেই আমাদের ভীষণ ভালোবাসতেন। সে যেন আমাদেরকে দেখতে না পারে, আমি যেন কোনো কাজকর্ম না করতে পারি, মামার কাছে আমি যেন খারাপ হই, সেই জন্য তিনি এটা করেছেন। আর সবচেয়ে বড় ক্ষতি যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের ছোট কাকি। আমি যেন বিদেশে যেতে না পারি এবং কোনো প্রকার কাজকর্ম করতে না পারি, সেই কারণে তার এই কালো জাদু। কারণ আমার কাকা আমাকে বিদেশে যাবার জন্য এবং ব্যবসা করতে বিপুল পরিমাণ টাকা দিতে রাজি হয়েছিলেন। আমার কাকি মনে করেছিলেন এই টাকা যদি পুনরায় আমি ফিরিয়ে না দেই তাহলে কি হবে, আমাকে কঠিন ভাবে কালো জাদু করতে হবে। পরিশেষে কোমরের ব্যথার কথা জিজ্ঞেস করলে উনি আমাকে জানান আমার ছোট কাকি সে চেয়েছিল আমি অকেজো হয়ে যাই, যাতে আর কোনো কাজ করতে না পারি। সেই জন্য সে আমার কাপড় দিয়ে পুতুল বানিয়ে কোমরের তার কাটা মেরে দিয়েছিল, যা পরবর্তীতে আমাদের ঘরের নিচ থেকে আমরা উদ্ধার করি। সেই মহিলা কবিরাজের পরামর্শ এবং আমলের ফলে শারীরিকভাবে আমি সুস্থ হয়ে উঠি, কিন্তু সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য। গত 1 বছর আরো অনেকবার আমাকে কালো জাদু করা হয়েছে এবং আমি বারবার সেগুলো কাটিয়েছি, কিন্তু বিদেশে যাওয়ার আর সম্ভাবনা ফিরে আসেনি। দেখতে দেখতে 26টি বছর হয়ে গেছে। আমি এখনো বেকার, কোনো কাজকর্ম করতে পারি না। কাজে গেলেই অসুস্থ হয়ে যাই, বিদেশেও যেতে পারছি না শত চেষ্টা করে। কিছুদিন আগে সেই কবিরাজের দ্বারা সব কালো জাদু কাটিয়ে নতুন করে ইউরোপের আশা ছেড়ে দিয়ে মিডল ইস্টের জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম, কিন্তু কিছুদিন যাবৎ শরীর পুনরায় অসুস্থ থাকার কারণে এক হুজুরকে জিজ্ঞাসা করি এবং হুজুর আমাকে জানান
আমাকে পুনরায় কালো জাদু করা হয়েছে। আর্থিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এখন আর প্রতিরোধ করতে পারছি না। তারা অনেক ধনী মানুষ, পেরে ওঠা সম্ভব না। ঘটনা অনেক বড় হয়ে গেছে। তাছাড়া প্রথমবারের মতো ঘটনা লিখলাম, গুছিয়েও লিখতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন এবং জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ দান করেন। এই ছিল ঘটনা। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।